এদিকে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ, শেখ হাসিনাকে জাতিসংঘের গ্রিন সিগন্যাল। বাতিল হচ্ছে ট্রাইব্যুনালের ফাঁসির রায়, খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা এবং নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিয়ে ভারতের কলকাতায় বড় ধরনের মিটিং করেছে আওয়ামী লীগের সাবেক অর্ধ শতাধিক সংসদ সদস্য। যেসব নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন না, তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। বিশ্ব রাজনীতির ভূ রাজনৈতিক সমীকরণে কি কোনো নীরব ও গভীর পরিবর্তন ঘটার সংকেত মিলছে? এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি পর্যবেক্ষণে উঠে আসা বিস্ফোরক তথ্য যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ট্রাইব্যুনাল আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান অপসারণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের সুনির্দিষ্ট তথ্য প্রদান করবে না। এবার কি তাহলে হান্নান মাসুদের এমপি পদ বাতিল হয়ে যাবে? আর বাতিল হলে কি সবাই রাজুতে জড়ো হবে এবং সেখান থেকেই মিছিল বের হবে এবং সেই মিছিল গুলশান পর্যন্ত, প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত চলে যাবে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একদিকে হান্নান মাসুদের এমপি পদ বাতিল হচ্ছে, অন্যদিকে শোনা যাচ্ছে আওয়ামী লীগের সাবেক 50 এমপি বৈঠক করছেন কিভাবে তারা বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশে ফিরে আইনি মোকাবেলা থেকে শুরু করে নিজেদের সুরক্ষা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরক্ষা কিভাবে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সেই বিষয়টি জানতে পারবেন। এছাড়াও দর্শক, আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানো হবে, সেটা হচ্ছে এবার জাতিসংঘ বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড দেওয়ার আইন রয়েছে, সেই আইন বাতিল না করা হলে জুলাই অভ্যুত্থানে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ সুনির্দিষ্ট তথ্য তারা দেবে না সরকারকে। তবে কি জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই ফাঁসির রায় বাতিল করাতে চাচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়, জাতিসংঘ কি এই ডিসেম্বরের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসির রায় দেওয়া হয়েছে সেই রায়টি কি বাতিল করাবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিয়ে ভারতের কলকাতায় বড় ধরনের মিটিং করেছে আওয়ামী লীগের সাবেক অর্ধ শতাধিক সংসদ সদস্য। 8ই আগস্ট কলকাতা নিউ টাউন এলাকায় অনুষ্ঠিত বৈঠকে দলটির 50 থেকে 55 জন সাবেক এমপি উপস্থিত ছিলেন। দেশে ফিরতে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন, কোন প্রক্রিয়ায় ও কিভাবে তারা ফিরবেন, ফেরার আগেও পরে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি এবং ফেরা উপলক্ষে দলীয় সমাগমের আয়োজন নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বৈঠকে দলটির শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন না, তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। গত 2 বছরের বেশি সময় ধরে ভারতে থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা অনেকগুলো বৈঠক করলেও এত বড় আকারে শুধু সাবেক এমপিদের বৈঠক এই প্রথম অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত থাকা বেশ কয়েকজন সাবেক এমপি। তারা দাবি করেছেন, বৈঠকটিতে শেখ হাসিনার সাথে সাবেক এমপিরা কিভাবে দেশে ফিরবেন ও ফেরার পরে করণীয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আবার এই বৈঠকটি বাংলাদেশের বাইরে এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটিকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা যাচ্ছে। বিশেষ করে ঝুলে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। শেখ হাসিনা গত 10 জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার দলের নেতা কর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাবেন এবং ফিরে গিয়ে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করবেন। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য দাবি করেছেন, ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক যে দিকেই মোড় নিক না কেন, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরছেন এটা নিশ্চয়তা তারা পেয়েছেন। এমন দাবির পেছনে যুক্তি কি সে সম্পর্কে ওই প্রেসিডিয়াম সদস্য বলছেন, 5ই আগস্টের সংবাদ সম্মেলন যাতে না হয় সেজন্য কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা অনড় ছিলেন এবং বিশ্ব মিডিয়ার মাধ্যমে তিনি বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন। আর তারপর তিনি যেসব নির্দেশনা দলের সিনিয়র নেতাদের দিয়েছেন সেখানে এমন কিছু বার্তা আছে যেগুলো এর আগে কখনোই বলেননি। সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেজন্য দলটির সাবেক সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয় 8ই আগস্ট। কলকাতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 8ই আগস্ট বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সভাপতিত্ব করেন। দলটির 50 থেকে 55 জন সাবেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া 6 জন সাবেক এমপি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে যারা তার সাথে দেশে ফিরবেন না তাদেরকে আর আওয়ামী লীগে রাখা হবে না মর্মে সিদ্ধান্ত হয়েছে। দলের নেতারা দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৈঠকে একজন সাবেক এমপি ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা যখন দেশ ছাড়েন তখন তাদের কাছে নিয়ম অনুযায়ী লাল পাসপোর্ট ছিল, কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার শুরুতেই আওয়ামী লীগ আমলে লাল পাসপোর্টগুলো বাতিল করেছিল। বৈঠক সূত্রে জানা গেছে পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দলটির সভানেত্রী এ বিষয়ে করণীয় সম্পর্কে জানাবেন। কোন প্রক্রিয়ায় ও কিভাবে দলের সাবেক সংসদ সদস্যরা ফিরবেন সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হলেও কৌশলগত কারণে দলটির নেতারা এ নিয়ে এখনই মুখ খুলতে চান না। তবে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বর নয়, দরকার হলে তার অনেক আগে দেশে ফেরার জন্য সাবেক এমপিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবার দলের সভানেত্রীর নির্দেশ অনুযায়ী একাধিক গ্রুপকে অগ্রবর্তী দল হিসেবে নানা সময় দেশে আসার জন্য বলা হতে পারে। ফেরার দিন আন্তর্জাতিক গণমাধ্যমে কভারেজ নিশ্চিত করার জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে ফেরার আগে ও পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য করণীয় কি সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আন্তর্জাতিকভাবে আইনি সহায়তা পাওয়ার জন্য ইউরোপের দুটি দেশের সাথে এরই মধ্যে আওয়ামী লীগের নেতাদের আলোচনা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের অনেক সাবেক সংসদ সদস্য নিজেদের উপর নির্যাতনের অভিযোগ এনে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কাছে আবেদন করেছেন। অক্টোবরে আইপিইউ এর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানেও দেশে ফেরার পর তাদেরকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তবে দলটির সাবেক এমপিদের এই বৈঠকে একটি বিষয়ে শঙ্কার কথা উঠে এসেছে, সেটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে 24-এর আন্দোলনের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই সময় সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কার কথা উঠে এসেছে দলটির সাবেক এমপিদের ওই বৈঠকে। এমন তৎপরতা ঠেকাতে আগামী 6 সপ্তাহের মধ্যে তৃণমূলের ঐক্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে 10,000 লোক সমাগমের মত দিয়েছেন একাধিক সাবেক এমপি। ঢাকার 4টি প্রবেশ পথে বড় রকমের শোডাউনের প্রস্তুতি নিতেও বলা হয়েছে। সূত্রগুলো বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির সিনিয়র কয়েকজন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকে আরো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হতে পারে। চলতি মাসের 5 আগস্ট দলটির সভানেত্রীর দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার ঘোষণার বিষয়টি এখন আর শুধু দেশীয় কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের আইটেমের মধ্যে সীমাবদ্ধ নেই। শেখ হাসিনার ইস্যুটি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা এবং দেশ দুটির ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের বড় অনুঘটকের রূপ নিয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের হাইকমিশনার বিষয়টি নিয়ে কম বেশি প্রতিদিনই কথা বলছেন। সাথে যোগ হয়েছে দুই দেশের সাবেক কূটনীতিকদের নানা মৌখিক বিশ্লেষণ। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন বাংলাদেশ ভারতের এই কূটনৈতিক প্রক্রিয়া যে দিকেই গড়াক না কেন শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন এই বার্তা তাদেরকে দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন সাবেক এমপি দাবি করেছেন দেশে ফিরে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে দলের নেতারা প্রস্তুত আছেন। বৈঠকে এমন আলোচনা হয়েছে প্রয়োজনে তারা দেশে ফিরে স্বেচ্ছায় কারাবরণের প্রস্তুতি নিয়ে রাখবেন। তবে শক্তিশালীভাবে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতির উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। দলটির সাবেক সংসদরা বলছেন তারা প্রমাণ করতে চান তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভুয়া ছিল এবং তাদের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি। উচ্চ আদালতে হান্নান মাসুদের এমপি পদ বাতিলের জন্য রিট করা হলো। এবার কি তাহলে হান্নান মাসুদের এমপি পদ বাতিল হয়ে যাবে? আর বাতিল হলে কি সবাই রাজুতে জড়ো হবে এবং সেখান থেকেই মিছিল বের হবে এবং সেই মিছিল গুলশান পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত চলে যাবে? যেমন করে মানে ওই রাজুতে আয় বলার সাথে সাথে রাজু থেকে যমুনাতে যেতে পেরেছিল তারা। রাজু থেকে গুলশানের দূরত্ব অবশ্য বেশ অনেকখানি, কয়েক মাইল। দর্শক চলুন একটু এই রিটের ব্যাপারে জানি যে এই রিট যদি আদালত আমলে নেন এবং আদালত আমলে নেওয়ার মতো যথেষ্ট ঘটনা এর মাঝে ঘটে গেছে, তার নিজের স্বীকারোক্তি একেবারে ভিডিও আকারে রয়েছে, সেরকম মুহূর্তে শঙ্কা তৈরি হয়েছে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ চলে যায় কিনা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এমপি হান্নান মাসুদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট। মানে এটা যদি হাইকোর্ট আমলে নিয়ে নেয় তাহলে তার এমপি পদ বাতিল হয়ে যাবে। কি বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 আসনের এমপি হান্নান মাসুদের সংসদ সদস্য মানে তাদের সংসদের যে আসন সেটা শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে। আজকের হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল। তিনি জানান হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেছেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানি হবে বলে রিটকারীর আইনজীবী নিশ্চিত করেছেন। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে।
এখন এই রিটটা মানে কোন ভিত্তিতে করা হলো আমি জানি না যে হলফনামায় আর কোনো তথ্য যিনি রিড করেছেন তার কাছে আছে কিনা মিথ্যার তথ্য। তবে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে একটি অনলাইন প্ল্যাটফর্মের পডকাস্টে হান্নান মাসুদ মানে না একটি টেলিভিশন চ্যানেলের একেবারে সাক্ষাৎকারে, অনলাইন প্ল্যাটফর্ম না টেলিভিশন চ্যানেল মূলধারার, সেখানে তাদের একটা পডকাস্টে তিনি স্বীকার করেছেন যে তার মানে হলফনামায় মিথ্যা তথ্য ছিল। কিভাবে? তার যে সম্পদের হিসাব মানে তার যে স্থাবর সম্পত্তি, তিনি বলেছেন যে তার কোনো স্থাবর সম্পত্তি বলে কিছু নেই এবং তার যে মানে হিসাব, টাকার হিসাব 98 লাখ টাকার মতো তিনি তার সম্পদ রয়েছে, এই হিসাব তিনি সেটাও বলেছেন যে এটা ভুল। তিনি মিথ্যা তো বলেননি, তিনি বলেছেন ভুল, অত টাকার মালিক আমি না, আমি মাত্র 5 লাখ টাকা নিয়ে নির্বাচন করেছি, এরকম কথা তিনি বলেছেন। আমার নির্বাচনের পুঁজি ছিল মাত্র 5 লাখ টাকা, তারপরে বিভিন্নজন বিভিন্নভাবে হেল্প করে সবাই মিলে নির্বাচন করেছে। তাহলে 98 লাখ টাকার মানে মালিকানা তার রয়েছে, এই তথ্য কি? তিনি বলেছেন যে হলফনামায় টাকা পয়সার হিসাব নিকাশ এগুলো মূলত আমার অ্যাডভোকেটের পরামর্শে দেয়া হয়েছে, তিনি এগুলো মেনটেন করেছেন এবং অ্যাডভোকেটের ভাষ্য ছিল যে মানে এই টাকার অঙ্কটা বেশি করে দেখালে পরবর্তীতে যে বিজনেস এবং আমার যে চলমান বিজনেস সেই বিজনেসে মানে হবে, সুবিধা পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রে নানা রকমের ক্যালকুলেশন থাকে, বিজনেসের ঋণ পাওয়া সহ নানা ধরনের ক্যালকুলেশন থাকে, সেখানে অনেক সুবিধা পাওয়া যাবে। এই কারণেই অ্যাডভোকেটের পরামর্শে এই ভুল তথ্য দিয়েছেন তিনি নিজে কিন্তু স্বীকার করেছেন। ভুল মানেই মিথ্যা, যেটা আপনি ভুল তথ্য দিয়েছেন, আপনি বলছেন ভুল, নির্বাচন কমিশন সেটাকে বলবে যে এটা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে এবং এটা যদি প্রমাণিত হয় এবং আদালতে তার ওই টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার এবং সেই ভিডিও যদি গৃহীত হয়, তাহলে নিশ্চিত করে বলা যায় যে মানে এই নির্বাচনী হলফনামায় তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, এটা প্রমাণিত হয়ে যাবে। আর নির্বাচন কমিশনের আইন বলছে শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার অনেক পরে, সংসদ শেষ না হওয়া পর্যন্ত 5 বছরের যে কোনো সময়ে যদি হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এখন দেখার বিষয় এই নির্বাচন কমিশন তাদের মেরুদণ্ড কতটা সোজা, কতটা শক্ত, তারা হান্নান মাসুদ অর্থাৎ এনসিপির নেতার ব্যাপারে এরকম সিদ্ধান্ত নিতে পারেন কিনা, কিংবা আদালতের যে রায় সেই রায়েই বা নির্বাচন কমিশনের প্রতি কোনো ধরনের ইনস্ট্রাকশন আসে নাকি এই রিট খারিজ হয়ে যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই রিটটা কি গৃহীত হবে? নির্বাচন কমিশন কি এই ব্যাপারে ভাবতে বাধ্য হবে? জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিএনপি সরকারকে লাল কার্ড, ভূ রাজনীতির নতুন খেলা। দর্শক, আপনার কাছে কোনো তথ্য উপাত্তের কোনো প্রয়োজন নেই। একটু স্বাভাবিক দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে যদি আপনি খেয়াল করেন যে বিএনপি সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এক প্রকার উঠে গেছে। শুধু তাই নয়, যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, ইউনূসকে এখানে ক্ষমতায় বসানো হয়েছিল, সেই ইউনূসের ওপরও কোনো ধরনের কোনো সমর্থন নেই সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাই বলে। আবার অনেকে বলবেন যে না, এই তো পরিস্থিতি পরিবর্তন হতে হতে আবার দেখছি উল্টো দিকে ঘুরছে, নানা অসম্ভব ঘটনা ঘটছে। একটা কথা মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা জানে যে আমার মৃত্যু নিকটে, 2 দিন পরে আমি মারা যাব, 2 দিন আগেও আপনাকে মারতে চাইবে। একটি উদাহরণ দিলে এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। 1971 সালের কথা মনে করুন। ষড়যন্ত্রকারীরা, আমাদের বিরুদ্ধ শক্তিরা, পাকিস্তানি পক্ষ, এদেশীয় রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি জানতো যে খুব শীঘ্রই বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। আপনারা দেখেছেন যে স্বাধীন হয়েছে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 14 ডিসেম্বর মাত্র 2 দিন আগে কি নারকীয় কর্মকাণ্ড করেছে ষড়যন্ত্রকারীরা। এমনটাই তারা জানে তারা পরাজিত হতে যাচ্ছে, কিন্তু পরাজিত হওয়ার আগে তারা আপনাকে নিয়ে, সবাইকে নিয়ে মরতে চাইবে। এই জন্যই বলছি যে ভূ রাজনীতির প্রেক্ষাপট আসলে পাল্টে যাচ্ছে। যেটি দেখছেন সামনে নড়াচড়া, পেছনে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটছে, তার কয়েকটি প্রমাণ ইতিমধ্যে ঘটে গেছে। আর এ কারণেই প্রশ্ন আসছে যে বিশ্ব রাজনীতির ভূ রাজনৈতিক সমীকরণে কি কোনো নীরব ও গভীর পরিবর্তন ঘটার সংকেত মিলছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাওয়া সাক্ষীদের পরিচয় গোপন রাখার জাতিসংঘের সিদ্ধান্ত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি পর্যবেক্ষণে উঠে আসা বিস্ফোরক তথ্য, এই দুটি বিষয়ে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেন জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থা বিচারিক প্রক্রিয়ায় কিছু তথ্য ও সাক্ষীদের পরিচয় শেয়ার করতে অপারগতা জানালো? কেনই বা আন্তর্জাতিক স্তরে একাধিক রিপোর্ট নিয়ে আলোচনা বাড়ছে? এর পেছনে কি বিশ্বশক্তির কোনো রাজনৈতিক ও ভূ কৌশলগত হিসেব নিকাশ কাজ করছে, নাকি এটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি কাঠামোর নীতিগত অবস্থান? আজকের বিস্তারিত বিশ্লেষণে আমরা দুটি মূল ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য ও আন্তর্জাতিক সম্পর্কের গভীর সমীকরণ ধরে আলোচনা করব। এর আগেও খন্ড খন্ডভাবে যদিও আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে একটা কমপ্লিট আলাপ
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্যের পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির অত্যন্ত সূক্ষ্ম বার্তা। দর্শকের সুবিধার্থে প্রথমে আসা যাক সাম্প্রতিক সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও আন্তর্জাতিক ঘটনার দিকে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া চলাকালীন প্রসিকিউশন থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তথ্য সামনে আনা হয়েছে। ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম আদালতকে আনুষ্ঠানিকভাবে জানান যে 2024 সালের জুলাই অভ্যুত্থান, তারা অভ্যুত্থান বলে, আমরা অভ্যুত্থান বলি না, আমরা এটিকে ষড়যন্ত্র বলি, সেই ষড়যন্ত্রের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যেসব প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ব্যবহার করা হয়েছিল তাদের পরিচয় ট্রাইব্যুনালের কাছে প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। এখন প্রশ্ন ওঠে, জাতিসংঘ কেন এই তথ্য শেয়ার করেনি? প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় জানিয়েছে তাদের এই অবস্থানের মূল কারণ বাংলাদেশের 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিদ্যমান মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্টের বিধান। জাতিসংঘ নীতিগতভাবে বিশ্বজুড়ে যে কোনো বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তির বিরোধিতা করে থাকে। OHCHR পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ট্রাইব্যুনাল আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান অপসারণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের প্রতিবেদনে উদ্ধৃত প্রত্যক্ষদর্শীদের পরিচয় ও সুনির্দিষ্ট তথ্য প্রদান করবে না। আদালতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য শীর্ষ নেতার বিরুদ্ধে বিচারিক যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর তামিম এই তথ্য উল্লেখ করেছিলেন এটি কয়েকদিন আগে। জাতিসংঘের এই নীতিগত অবস্থানের কারণে প্রসিকিউশনকে পরবর্তীতে ট্রাইব্যুনালে নিজেদের নিজস্ব প্রত্যক্ষদর্শীদের উপস্থাপন করে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করতে হয়েছে। প্রসিকিউটর আদালতের বাইরে গণমাধ্যমকে আরো স্পষ্ট করেন যে জাতিসংঘ সাধারণত সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতেই পরিচয় গোপন রাখে, তবে আন্তর্জাতিক আইনি কাঠামো ও জাতিসংঘের সার্বজনীন নীতিমালার স্থান থেকে এই শর্ত যুক্ত করা হয়েছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের বিচারে সরাসরি সাক্ষীর পরিচয় হস্তান্তর তাদের বিশ্বজনীন সনদের পরিপন্থী। আইনি এই জটিলতার পাশাপাশি রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কাটছে বৈশ্বিক পরাশক্তিগুলোর নীরব ও কৌশলগত চালকগুলোর দিকে। আন্তর্জাতিক বিশ্লেষণে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সাময়িকীতে আলোচনা চলছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং জাতিসংঘ সহ অন্যান্য প্রধান শক্তিগুলোর নীতিগত অবস্থানের কোনো রূপান্তর ঘটছে কিনা। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মনে করে, প্রথমত আন্তর্জাতিক মানের মানবাধিকার সুরক্ষা ও মৃত্যুদণ্ড রহিতকরণের মতো বিষয়গুলোতে জাতিসংঘ যখন কড়া অবস্থান নেয় তখন তা শুধু আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর একটি সুদূর প্রসারী কূটনৈতিক প্রভাবও থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হলো আন্তর্জাতিক নিরাপত্তা ও গোয়েন্দা পর্যালোচনার জায়গা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিবেদনে যখন দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা ও আস্তানা গড়ার মতো বিষয় স্পর্শ করা হয় তখন পুরো অঞ্চলের সার্বিক নিরাপত্তা কাঠামোর সমীকরণ বদলে যায়। নিরাপত্তা পরিষদের বিভিন্ন মনিটরিং টিমের রিপোর্টে আল কায়েদা বা অন্যান্য আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলির আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার যে সতর্ক বার্তাগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্থাপিত হয়, বিশ্ব শক্তিগুলো তা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে। আমেরিকা সহ প্রধান পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারণে দুটি প্রাথমিক মানদণ্ডকে সামনে রাখে: এক, আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন; দুই, মানবাধিকার রক্ষা ও সার্বজনীন আইনি কাঠামোর প্রয়োগ। যখন আন্তর্জাতিক আইনি বিচারে জাতিসংঘের আইনি বাধা সৃষ্টি হয় বা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক রিপোর্টে বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করা হয় তখন তা কেবল অভ্যন্তরীণ রাজনীতির বিষয় থাকে না, বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রে একটি সংবেদনশীল বার্তা তৈরি করে। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এই ঘটনার প্রভাব বোঝা অত্যন্ত জরুরি। প্রথমত, ভারতের দৃষ্টিকোণ থেকে নয়াদিল্লি সর্বদা তার প্রতিবেশে কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন। দক্ষিণ এশিয়া অঞ্চলের সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক উগ্রবাদের যে কোনো ধরনের উত্থান ভারত অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। জাতিসংঘ বা আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার রিপোর্টে যখন আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি কিংবা উগ্রবাদী শক্তির তৎপরতার কথা উঠে আসে তখন ভারতের নীতি নির্ধারকদের কৌশলগত চিন্তায় সেটি বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের সরাসরি সহযোগিতা না পাওয়া এবং আইনি বাধ্যবাধকতার কারণে জাতিসংঘের তথ্য না পাওয়া প্রসিকিউশনের জন্য যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি এটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার উপরও একটি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে।
বিশ্ব সম্প্রদায় এবং আমেরিকা কি তবে সরাসরি কোনো দূরত্ব বজায় রাখছে, নাকি এটি আন্তর্জাতিক নীতির একটি কঠোর প্রাতিষ্ঠানিক রূপ? বিশ্লেষকরা বলছেন বিশ্ব শক্তিগুলো কখনোই হুট করে সম্পর্ক ছিন্ন করে না, বরং তারা আন্তর্জাতিক আইনি নিয়ম, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তার মানদণ্ডকে হাতিয়ার করে নিজেদের নীতিগত ও কৌশলগত অবস্থান স্পষ্ট করে। জাতিসংঘের এই ধরনের কড়া আইনি শর্ত প্রয়োগ এবং আন্তর্জাতিক গোয়েন্দা দলগুলোর নিরাপত্তা পর্যালোচনা মূলত এটি ইঙ্গিত করে যে বৈশ্বিক পরাশক্তিগুলো দক্ষিণ এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ও নিরাপত্তার বিষয়টিকে শীর্ষে রাখছে। তাহলে পুরো সমীকরণটি শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? একদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের আইনি ধারা না সরানো পর্যন্ত জাতিসংঘের সরাসরি প্রত্যক্ষদর্শীদের তথ্য না দেওয়ার নীতিগত অবস্থান, অন্যদিকে বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট কেন্দ্রিক ভূ রাজনৈতিক পর্যবেক্ষণ, সব মিলিয়ে বাংলাদেশ ও পুরো অঞ্চলের ভবিষ্যৎ কূটনৈতিক ও আইনি চালচিত্রের ওপর যে সুদূর প্রসারী প্রভাব পড়তে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর ফলে বিএনপি সরকার, যাদের উপর এক প্রকার প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে বলা হয় বিশ্ব শক্তির, এবং পূর্ববর্তী ইউনূস সরকারের ধারাবাহিক সরকার বিএনপি সরকার, ইউনূসেরই একটা জাস্ট ইউনূসের যে লোকগুলো ছিল পরিষদে সেগুলো পাল্টে বিএনপি দলীয় রাজনৈতিক লোকজন এখন বসেছে এবং দেশ চালাচ্ছে। বিশ্ব শক্তি এখান থেকে পিছে সরে গেছে নানা কারণে। এই পিছে সরাটা শেষ পর্যন্ত এই সরকারকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটি এখন দেখার বিষয়। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।